ফুলকা থাকে? বলো, সবাই বলো। আদর। চার জোড়া। সম্পূর্ণ ফুলকাকে কি নামে ডাকা হয় আর অর্ধ ফুলকাকে কি নামে ডাকা হয়? সবিক, হলোব্রাঙ্ক, আর অর্ধেক ফুলকাকে বলা হয় হেমিব্রাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, তাইলে আহ সবিককে পড়ো নাই তাই তো? সৌভিকের বোধহয় এখনো পড়া হয় নাই। সৌভিক চ্যাটে কিছু দিছে নাকি? স্যার আমার কথা শোনা যায়? তোর কথা একটুও শুনি না আমি। শুধু আমি না, কেউই শোনে না। কিরে, তোরা কি শুনতেছিস কেউ সৌভিকের কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সৌভিক, তোমার সমস্যা, হ্যাঁ দাদা ভাই, তুমি আমার কথা শুনতেছো কিনা সেটা বলো। আমার কথা শুনলে হবে, কারণ ক্লাস যেহেতু আমি নিতেছি, তো আমারটা শুনতে হবে। হ্যাঁ, ঠিক আছে। বায়ুথলি বা পটকা, দেখো, বায়ুথলি বা পটকাটা এটা 3 স্টার দাও। হ্যাঁ, এটা আমাদের রিটেনের জন্য পরীক্ষা আসে। বায়ুথলি বা পটকা ভালোই আসে। তো এখান থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বায়ুথলি বা পটকার কাজ। তাহলে তোমরা সবাই মাছ দেখছো, মাছের ভিতরে বায়ুথলি বা পটকাটা দেখছো। পটকা আমরা দেখি, পটকার ভিতরে কি থাকে? বায়ু থাকে বা হাওয়া থাকে, তাই না? স্যার তাহলে আমরা, আমাকে বলে শোনা যাচ্ছে? হ্যাঁ এখন স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা একটু হালকা ধারণা পেলাম বায়ুথলি বা পটকা এটার ভিতরে কি থাকে? হাওয়া থাকে। তাহলে এখন এটার কাজ কি হতে পারে? তাহলে আমরা একটু গেস করতে পারি। এটাও অক্সিজেন আধার হিসেবে কাজ করে। তাহলে এই যে দেখো, আমাদের বডির ভিতরে অক্সিজেন আমরা সাময়িকভাবে জমা রাখি কোথায়? ফুসফুসের ভিতরে থাকে অক্সিজেন সাময়িকভাবে জমা। তো ওদের ক্ষেত্রে অক্সিজেনটা জমা থাকে হচ্ছে বায়ুথলি বা পটকাতে। ঠিক আছে। তাহলে আমাদের পরীক্ষায় এখানে আসে বায়ুথলি বা পটকাতে কোন কোন গ্যাস পাওয়া যায়। তোমাদের এইখানে গ্যাসগুলোর নাম লেখা নাই, তোমরা একটু লিখে নিতে পারো। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন, এই 3টা গ্যাস বায়ুথলি বা পটকাতে পাওয়া যায়। আছে? জি স্যার, দেওয়া হ্যাঁ, আছে। লেখা আছে, ওই যে ব্র্যাকেটে লেখা আছে, দেখো, বায়ুথলি বা পটকা বাংলায় লেখা আছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। তাহলে অক্সিজেনের আধার হিসাবে কাজ করে। আবার তোমরা জানো যে বায়ুপূর্ণ যে জিনিসগুলা থাকে সেগুলো হালকা হয়। তাহলে এই যে পাখি যেগুলো উঠতে পারে, তার মানে তাদের যে হাড় আছে, সেই হাড়টা কেমন হচ্ছে? এই হাড়গুলো যে বায়ু পূর্ণ থাকে। এই বায়ু পূর্ণ থাকার কারণে এই ইয়াগুলো উঠতে পারে, ফাঁপা থাকে, ভিতরে ফাঁপা থাকে। তাহলে তোমরা যারা বকের গোস্ত খাইছো বা বিভিন্ন ধরনের কবুতরের গোস্ত খাইছো বা পাখির গোস্ত খাইছো, দেখবা কি ওদের হাড়গুলা কিন্তু ভিতরে অনেক ফাঁকা থাকে। আবার আমরা যে মুরগির কথা বলি, মুরগি কিন্তু পাখি, তারা কিন্তু অ্যাভিস। তাহলে তারা উঠতে পারে না, খুব সামান্য উঠতে পারে। তার মানে কি, তাদের হাড় যখন আমরা খাই, দেখবো হাড়ের ভিতরে কিন্তু ফাঁকা জায়গা নাই। কিন্তু তুমি পাখিদের হাড় দেখো যে ফাঁকা। তো এই বায়ুথলি বা পটকার কারণে সে কি করতে পারে? প্লবতা রক্ষা করতে পারে, মানে পানির উপর ভাসতে পারে, তাই না? প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এগুলো হচ্ছে বায়ুথলির কাজের ভিতরে আছে। তো এগুলো আমি একটু সম্যক ভাবে একটা ধারণা দিলাম, যাতে করে তোমাদের একটা ধারণা হয়, তোমরা অ্যাজ ইউজুয়াল ভাবে লিখতে পারো। তাহলে তোমরা বায়ুথলি বা পটকার ভিতরে কি কি গ্যাস পাওয়া যায় সেগুলা দাগাও। দেন দাগাও হচ্ছে ফিগারটা দেখো, বায়ুথলিতে কি থাকে? সম্মুখ প্রকোষ্ঠ, অর্থাৎ বায়ুথলির প্রকোষ্ঠ থাকে 2টা, তোমরা ভালো করে খেয়াল করে দেখবা। এইবার এখন থেকে বাড়িতে সবকিছু ভালো করে খেয়াল করে দেখবা। তারপরে কোরবানি আসতেছে সামনে, কোরবানির যে গরুর গোস্ত টোস্ত হ্যান ত্যান, এগুলো ভালো করে খেয়াল করে দেখবা। বা গরু বলো, খাসি বলো, তাদের কলিজাটা ভালো করে দেখবা, ফুসফুসটা ভালো করে দেখবা, হৃৎপিণ্ডটা ভালো করে দেখবা। তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে, হ্যাঁ, পড়ালেখার ক্ষেত্রে। তাহলে প্রকোষ্ঠ হচ্ছে 2টা, একটা আছে অগ্র প্রকোষ্ঠ আর একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। আর এই দুই প্রকোষ্ঠের মাঝখানে থাকে কি? নিউম্যাটিক নালী। আচ্ছা, তাহলে
দেখো, লেখায় আছে সম্মুখ প্রকোষ্ঠে একটি সরু নল দিয়ে অন্য নালীর সাথে যুক্ত থাকে। এই নালীটাকে বলা হয় নিউম্যাটিক নালী। তাহলে এই লাইনটা দাগাও, তাহলে এটা কার সাথে যুক্ত থাকে? নিউম্যাটিক নালীটা অন্য নালীর সাথে যুক্ত থাকে, অর্থাৎ খাদ্য নালী যেটাকে আমরা বলি। তোমরা জানো যে বাংলায় অন্ন মানে কি? খাদ্য, তাই না? খাবার। তাহলে এটা একটু দাগাও যে আহ নিউম্যাটিক নালীটা কার সাথে যুক্ত থাকে? অন্য নালীর সাথে। আচ্ছা, তারপরে দেখো এই নলের নাম নিউম্যাটিক নালী, এটি অন্তঃকর্ণের ওসেবেরিয়ান ওসিকল এর সাথে যুক্ত থাকে। তাহলে দুই পাশে দুইটা জিনিসের সাথে যুক্ত থাকে। একদিকে হচ্ছে অন্য নালীর সাথে যুক্ত থাকে, আর একদিকে হচ্ছে ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। আচ্ছা, তারপরে দেখো টিউনিকে এক্সটার্নাল যেটা আছে, তোমরা জানো যে এক্সটার্নাল আর ইন্টারনাল। এক্সটার্নাল বলেন ফ্যামিলির ইন্টারনাল ব্যাপার নিয়ে কাউকে বলবা না কোনো কিছু হ্যান ত্যান। তাহলে মনে রাখবা ইন্টারনাল মানে হচ্ছে ভিতরের জিনিস, আর এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের জিনিস। ঠিক আছে? তাহলে এই যে টিউনিকে এক্সটার্না, এটা কোথায় থাকবে বলো? বাইরে থাকবে। আর ইন্টারনা কোথায় থাকবে বলো? ভিতরে থাকবে। তাহলে দেখাই আছে, দেখো, বাইরের যোজক টিস্যুকে বলা হয় টিউনিকা এক্সটার্না, আর ভিতরের মসৃণ পেশি নির্মিত স্তরটাকে বলে টিউনিকা ইন্টারনা। তাহলে বায়ুথলির যে প্রকোষ্ঠগুলা তৈরি করছে, এই প্রকোষ্ঠ তৈরির সময় বাইরের দিকের যে যোজক টিস্যু গুলা আছে, কানেকটিভ টিস্যু বলা হয় এটাকে ইংলিশে, আহ এগুলাকে কি বলা হয়? এক্সটার্না। আর ভিতরে যেটা মসৃণ আছে সেটাকে বলা হচ্ছে ইন্টারনা। অর্থাৎ আরো সহজ ভাবে ধরতে পারো, তোমরা বেলুনের কথা চিন্তা করো। তাহলে বেলুনের এই পিঠ আর ওই পিঠ, বাইরের যে পিঠটা ধরো, বেলুনের বাইরের পিঠটা তৈরি করছে টিউনিকা এক্সটার্না, আর ভিতরের যে অংশটুকু আছে সেটা তৈরি করছে টিউনিকা ইন্টারনা। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, বিষয়গুলো। তারপর তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হলো বায়ুথলির কাজ। এই বায়ুথলির কাজ সবারই পারতে হবে। তাহলে তোমাকে আগে বলছি যে ভাসতে সাহায্য করে, তাহলে প্লবতা। আর প্লবতা সর্বপ্রথম আবিষ্কার করছে কোন বিজ্ঞানী বলো তো দেখি, তোমাদের মনে আছে কিনা? স্যার আর্কিমিডিস। আর্কিমিডিস প্লবতা রক্ষা করছে, আবিষ্কার করছে, তাই না? আচ্ছা, এটা কাহিনী জানো যে কিভাবে উনি স্যার করছিল? ইউরেখা। হ্যাঁ, ইউরেকা বলছিল, সর্বপ্রথম উনি ইউরেকা শব্দটা ইউজ করছিল। আচ্ছা, তাহলে ওই ইতিহাসটা জানো না, তাই না? জানি স্যার। জানো, আচ্ছা। অর্থাৎ রাজা ছিল, হ্যাঁ, ওনার আমলে একজন রাজা ছিল। তো আর্কিমিডিস কে বলছে যে আপনি তো অনেক জ্ঞানী মানুষ, এই সোনার ভিতরে যে কোনো ভেজাল নাই এইটা প্রমাণ করে দিবেন কোনো পরীক্ষা টরীক্ষা ছাড়া। ঠিক আছে? তখন এইটা পরীক্ষা করতে গিয়ে অনেক জিনিসপত্র হেন তেন করছে উনি, কইরা কইরা তারপরে গোসল টোসল কইরা টইরা সোনার নির্ণয় করছিল, খাত নির্ণয় করছিল উনি, যে আছে কিনা। তো উনি তারপরে দেখলো যে সোনা নিয়ে উনি গোসল করতে গেছে, বুঝছো? কাপড় চোপড় শরীরে কিছু ছিল না। তারপরে দেখে যে উনি ভাসতেছে। হ্যাঁ, বাথের যে ইটা আছে না, বড়লোক মানুষদের বাসায় থাকে, ওটারে কি জানি কয়, বাথ না বাথের কি জানি কয় ওটারে, আল্লাহ জানে। আচ্ছা, সবিক টবিক এরা জানে সবাই, আমি ভুলে গেছি। তোর ভিতরে উনি দেখে যে আমি তো ভাসি, কিন্তু সোনাটা দেয়, সোনা ছেড়ে দেয়, দেয় সোনা ডুবে যায়। তখন উনি জানতেন যে আমার শরীরে ফাঁকা জায়গা আছে, হাওয়া আছে, তাহলে এর ভিতরে কি আছে? ভেজাল আছে, এই কারণে আমি ভাসতেছি। আর সোনার ভিতরে কোনো ভেজাল নাই, তাহলে এটা কি হয়ে যাবে? ডুবে যাবে। ঠিক আছে? তাহলে এই যে রুই মাছ ভাসতেছে বা যে কোনো মাছ দেখবা পানির ভিতরে ভাসে, এটার কারণ হচ্ছে কি তাদের বায়ুথলি বা পটকা থাকে। তারপরে দেখো বায়ুথলির প্রাচীরে অবস্থিত কৈশিক নালী। তাহলে কৈশিক নালী জিনিসটা কি সেটা আমি তোমাদের বুঝাইছি। অর্থাৎ ধমনী এবং শিরার মাঝখানে যে অত্যন্ত পাতলা ছোট ছোট রক্তবাহিকা গুলো থাকে, তাদেরকে বলা হচ্ছে কৈশিক জালিকা বা কৈশিক নালী। হ্যাঁ, তাহলে কৈশিক নালিকা থেকে বায়ুথলিতে অতিরিক্ত গ্যাস সরবরাহ করে। তাহলে তোমাদের আগেই বলছি যে এটা
অক্সিজেন গ্যাসের কি হিসাবে কাজ করে, আধার হিসাবে কাজ করে। তাহলে যখন মাছের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তখন এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুথলি বা পটকা থেকে কোষিক জালিকা গ্যাস আসে। আবার যখন তোমার অক্সিজেনের পরিমাণ ইয়াতে বেড়ে যায়, রুই মাছে বেড়ে যায়, তখন আবার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, কোষিক নালিকার মাধ্যমে আবার পুনরায় কোথায় এসে জমা হয়, বায়ুথলি বা পটকাতে জমা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে বায়ুথলি মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে পানির নিচে বিভিন্ন গভীরতায় মাছকে স্থির থাকতে সাহায্য করে। দেখবা মাছ কিন্তু উপরে উঠেও থাকতে পারে, মানে উপরে বলতে পানির উপরের দিকেও থাকতে পারে, একদম তলানিতেও থাকতে পারে। তাহলে তারা পানির আপেক্ষিক গুরুত্ব বুঝতে পারে, এটা নিয়ন্ত্রণ করতে পারে এই ইয়ার মাধ্যমে। আচ্ছা, তোমরা শিং মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলার সাউন্ড করা শুনছো? না স্যার, শোনো নাই? না। আচ্ছা ঠিক আছে। সাদিয়া, সাইমা শোনো নাই? না স্যার। তোমরা তো সবগুলা বলদ। হ্যাঁ, মাছ খাও ঠিকই, কোনো কিছু প্রকৃতির কোনো কিছু পড়ালেখার বাইরে না। তো তোমরা যখন শিং মাছ, ট্যাংরা মাছ গুলাকে ধরবা বা পানির ভিতরে রেখে দিবা তাজা গুলা, দেখবা এখান থেকে শব্দ বের হয়, ওরা শব্দ করে। মানে এই দুইটা মাছের ক্ষেত্রে ভালো বোঝা যায় শব্দটা। হ্যাঁ, ওরা যখন স্থির থাকে পানির ভিতরে, যখন তারা প্রশ্বাস নিতে থাকে, বের করতে থাকে, হ্যাঁ, নিঃশ্বাস নিতে থাকে, ছাড়তে থাকে, তখন এই শব্দগুলা ভালো বোঝা যায়। তো দেখবা ভালো করে, ঠিক আছে। তো এই যে শব্দটা তৈরি করে মাছ, সেটাও কিন্তু বায়ুথলি বা পটকার দরুনই তৈরি করতে পারে। তাহলে দেখো, এই যে বলছেই যে মাছ বায়ুথলির মাধ্যমে শব্দ গ্রহণ করতে পারে, বায়ুথলির সাথে আহ অনেক মাছের বায়ুথলি শব্দ উৎপাদনে সক্ষম। তাহলে শব্দ গ্রহণও করতে পারে, আবার শব্দটা তৈরিও করতে পারে। যেমন এক্সাম্পল দিচ্ছি শিং মাছ আর ট্যাংরা মাছ, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। হ্যাঁ, আবার লাস্টের কথাটা অনেক আগে বলছে, অক্সিজেনের ভান্ডার হিসেবে বায়ুথলি ব্যবহৃত হয়। তাহলে বায়ুথলির কাজ পারতেই হবে, বায়ুথলির ফিগার আঁকানো শিখতে হবে। বায়ুথলির ফিগারটা দেখো অনেক সোজা, ঠিক আছে। বায়ুথলির ফিগারটা অনেক সোজা। তো তোমরা একটু ভালো করে বায়ুথলির ফিগারটা আহ শিখবা। আচ্ছা, এরপরে আমাদের আর ওইরকম সিরিয়াস কোনো পড়ালেখা না। এরপর দেখো, রুই মাছ আর মানুষের শ্বসন অঙ্গের মধ্যে পার্থক্য, এইটাকে 1000টা স্টার সাইন দাও। পাইছো? জি স্যার। আচ্ছা, তোমাদের আগেও বলছে আমি যে মানুষের সাথে কম্পেয়ার করে সবসময় পরীক্ষা আসে। তাহলে এই যে আমাদের ঘাস ফড়িং পড়ছি, রুই মাছ পড়ছি, এগুলোর সাথে কম্পেয়ার করে আমাদের পরীক্ষা আসবে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা রুই মাছের শ্বসনাঙ্গ আর মানুষের শ্বসনাঙ্গর ভিতরে পার্থক্য পড়বো, এটা আমাদের পরীক্ষা আসবে। রুই মাছের শ্বসনাঙ্গ হলো ফুলকা, পড়ে আসছে আমরা 4 জোড়া ফুলকা। আর মানুষের ক্ষেত্রে 1 জোড়া ফুসফুস। তারপরে ফুলকা জলীয় শ্বসনের জন্য অভিযোজিত, কারণ আমরা আগেই বলছি যে পানি যখন যায় তখন কিন্তু তারা অক্সিজেন নেয়। দেখো যে পানি যাওয়ার অ্যারো সাইন ছিল ফুলকার ভিতর দিয়ে। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে স্থল শ্বসনের জন্য অভিযোজিত। এরপরে দেখো, ফুলকা গুলা চিরুনি আকারের। ভালো করে খেয়াল করে দেখবা যে চিরুনির যে ইয়াগুলা আছে, ধার গুলা আছে, যেগুলাতে আমরা মাথা আশ্রাই, ওইগুলার মতো দেখতে। সংখ্যায় 4 জোড়ায় সেটা পড়ছে। আর ফুসফুস স্পঞ্জ থলির মতো। তোমরা যখন খাসি, গরু, ছাগল হ্যান ত্যান ইয়া করবা, জবাই করবা, দেখবা এদের ফুসফুস যখন হাতে নিবা, দেখবে এটা স্পঞ্জের মতো, এবং স্পঞ্জের মতো, এবং এখানে শব্দ শুনতে পারবা। ক্রিপিটেশন বলা হয় এটাকে, আমাদের মেডিকেলের ভাষা বলে ক্রিপিটেশন। কেন এরকম ক্রিপিটেশন? অর্থাৎ তোমরা একটা কাজ করছো কোনোদিন, তোমরা তো বোধহয় আবারও বলদ হবা, ওই যে পুকুরে কোনোদিন গোসল করছো? জি স্যার। স্যার, আচ্ছা, পুকুরে গোসল করে কোনোদিন কাদা হাতাই দিচ্ছো, হাতাইছো?
কাদা হাতাইছো? হ্যাঁ স্যার। পুকুরে ডুব দিয়ে, স্যার। হ্যাঁ, দেখবা যে কেমন একটা ভুর ভুর শব্দ হয় না, জি হ্যাঁ এইরকম স্যার। স্যার। শব্দ করা যায়। ঠিক আছে? সেই শব্দটা বুঝলাম না, কি বললেন? এটাকে ইংলিশ আমাদের মেডিকেলের ভাষা বলে ক্রিপিটেশন। স্যার এটি যে বুট বুট টাইপের হয় যে। হ্যাঁ হ্যাঁ, বুদবুদ টাইপের যেটা হয়, মাটি অর্থাৎ কাদা মাটি, ওই যে হ্যাঁ। পুকুরের নিচে যখন কাদা মাটি হাত দিলে পারে, আমরা যখন আগে ছোটবেলায় ডুব দিতাম তখন এই পার থেকে ওই পারে ডুব দিয়ে সাত মানে ইয়ার ভিতরে পানির ভিতর দিয়ে যাইতাম না, তখন কাদা মাটি হাতাইলে দেখবা যে কাদা মাটির ভিতর থেকে যেরকম শব্দটা পাওয়া যায় ওই রকম শব্দ পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হচ্ছে প্রত্যেক ফুলকার সূত্র অনেকগুলো ল্যামেলি নিয়ে গঠিত। তাহলে তোমাদের এটা আগের চ্যাপ্টার মানে ক্লাসে দেখানো হয়েছে যে ফুলকা গুলা ফুলকা ল্যামেলি বা ফুলকা সূত্র দ্বারা তৈরি হয়, আর এখানে অ্যালভিওলাস থাকে। তাহলে এই কথা কোশ্চেনটা কিন্তু এবার তোমাদের অ্যাডমিশনে আসছে, মেডিকেল অ্যাডমিশনে, যে অক্সিজেনের ইয়া হয় কোথায়, ব্যাপন ঘটে কোথায়, অ্যালভিওলাসে বা ফুসফুসে, সরি অ্যালভিওলাসে ঘটে। হ্যাঁ, ফুসফুসের কোথায়? অ্যালভিওলাসে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। এরপরে দেখো কি বলছে আমাদেরকে। এরপরে বলছিল ল্যামেলি গুলো ক্ষুদ্র চ্যাপ্টা প্লেটের মতো, যা যা দেখছো আর কি, হ্যাঁ ওইগুলাই ডেসক্রিপশন দিবা। আর এগুলো হচ্ছে থলির মতো, আঙ্গুরের থোকা দেখছো না, এই আঙ্গুরের থোকার মতো ছোট ছোট থলি। ঠিক আছে? এরকম দেখতে হয়। প্রতিটি ফুলকার চারদিকে পৃথক কোনো আবরণ থাকে না, আর ফুসফুসের আবরণ থাকে। এই আবরণটার নাম কি? প্লুরা। ফুলকাগুলো পানির দ্রবীভূত অক্সিজেন গ্রহণের জন্য উপযোগী, আর ফুসফুস বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করে। তাহলে এটা ডেসক্রিপশন পড়বো এইভাবে, মানে পার্থক্য। এরপরে আসে হচ্ছে রুই মাছের প্রজনন ও জীবন বৃত্তান্ত। এখান থেকে জাস্ট এমসিকিউ পড়বা। জনন ঋতুতে গোনাড আগে পড়ে আসছি, গোনাড দ্বারা কি বোঝানো হয়? জনন অঙ্গ। তাহলে এগুলো তোমাদের আগেই পড়াইছি আমি। দেখো শুক্রাশয় এবং ডিম্বাশয়। তোমরা নর্মালি জানো শুক্রাশয় থেকে তৈরি হয় শুক্রাণু, ডিম্বাশয় থেকে তৈরি হয় ডিম্বাণু। আর এখান থেকে পরীক্ষা দাগাবা কি, শুক্রাশয় কোন পর্দার মাধ্যমে ঝুলন্ত থাকে? মেসোরকিয়াম। দেখো, শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম নামক দেহ প্রাচীরে ঝুলানো থাকে। তাহলে আমাদের পরীক্ষা আসছে যে শুক্রাশয়ে ঝুলানো থাকে কিসের মাধ্যমে? মেসোরকিয়ামে। আর ডিম্বাশয় থাকে হচ্ছে মেসোভেরিয়ামে। দাগাও, এই দুইটা জিনিস দাগাও। আচ্ছা, আর লাস্টে দেখো প্রজনন তন্ত্র যেটা আছে, প্রজননের উপরে যে লাইনটা আছে, রুই মাছের ডিম প্রচুর কুসুম সমৃদ্ধ, এইটা দাগাও। পাইছো? রুই মাছের ডিম প্রচুর কুসুম সমৃদ্ধ। আচ্ছা, আরাফাত বলো তো, মাছের কি অন্ত নিষেক ঘটে নাকি বহি নিষেক ঘটে বলো তো? বহি নিষেক ঘটে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা কি জানো যে অন্তর্নিষেক কি জিনিস আর বহির্নিষেক কি জিনিস? আমি বলতেছি। অর্থাৎ নিষেকটা যদি স্ত্রী দেহের ভিতরে ঘটে তখন এটাকে কি বলা হয়? অন্তর্নিষেক। স্ত্রী দেহের ভিতরে বলতে বোঝানো হয়েছে হলো কি, ডিম্ব নালী। ঠিক আছে? যেটাকে ফেলোপিয়ান টিউব বলা হয়। অর্থাৎ যে কোনো প্রাণের ক্ষেত্রে দেখো, যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তখন পুরুষ তার বীর্যটা ইজাকুলেট করে স্ত্রীর দেহে, স্ত্রীর ভ্যাজাইনাল অরিফিসের ভিতরে। দেন এই স্ত্রীর ভ্যাজাইনাল অরিফিসের ভিতরে শুক্রাণুটা যাওয়ার পরে শুক্রাণু নিজে চলতে পারে। তোমরা জানো কিনা যে শুক্রাণু কিন্তু মুভমেন্ট করতে পারে। শুক্রাণু মুভমেন্ট করতে করতে স্ত্রী দেহের ডিম্ব নালীতে যায়, আর এদিকে ডিম্বাশয় থেকে ডিম্বাণুটাও চলে আসে ডিম্ব নালীতে। যখন দুইজন ডিম্ব নালীতে আসে তখনই কি হয়? ফার্টিলাইজেশন হয়, মানে নিষেক ঘটে। তাহলে এই নিষেকটাকে বলা হয়েছে অন্তঃনিষেক। আর বহির্নিষেক কি? অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটবে, কিন্তু সেটা স্ত্রী দেহের বাইরে। যেমন ধরো রুই মাছের যখন শুক্রাণু নির্গত করে সেটা পানির ভিতরে করে, আবার রুই মাছ যখন বা যে কোনো মাছ যখন ডিম ছাড়ে সেটা পানির ভিতরে ছাড়ে।
তাহলে স্ত্রী রুই মাছের ভিতরে বা স্ত্রী যে কোনো মাছের ভিতরে শুক্রাণুটা গিয়ে মিলন ঘটানোর কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। শুক্রাণুটা পুরুষ পানির ভিতরে নিঃসরণ করতেছে, স্ত্রীও ডিম্বাণুটাকে পানির ভিতরে নিঃসরণ করতেছে। তাহলে এটা টোটালি বাইরে হচ্ছে। এই কারণে এই ধরনের নিষেককে বলা হচ্ছে বহির্নিষেক। তোমরা কি বুঝতে পারছো সবাই অন্তর্নিষেক কি আর বহির্নিষেক কি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সকল মাছেরই নিষেক ঘটে কি? বহির্নিষেক ঘটে। তাহলে তোমরা প্রজননের ভিতরে দেখো সাধারণত স্ত্রী মাছ কতটুকু, এই যে দেখো রুই মাছের প্রজনন মাস কোনটা? জুন জুলাই মাসের দিকে এরা প্রজননের জন্য তৈরি হয়। জুন জুলাই মাস, দাগাও এটা, জুন জুলাই। তারপরে দেখো স্ত্রী মাছের দৈর্ঘ্য কতটুকু হতে হয়? 50 থেকে 51 থেকে 70 সেন্টিমিটার। আর পুরুষ মাছ হয়েছে 65 সেন্টিমিটার। এরপরে নিষেকের কথা আগে বলছি। বহির্নিষেক ঘটে এবং প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা কত থাকতে হয়? দেখো 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে। তাহলে তাপমাত্রা রিলেটেড তোমরা দুইটা জিনিস পড়ছো। একটা হলো কত তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না, বলো তো কত ডিগ্রি সেলসিয়াস এর নিচে বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াস। আর এদের নিষেক ঘটানোর জন্য তাপমাত্রা দরকার কত? 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এভাবে কম্পেয়ার করে করে পড়বা যে বাচ্চার জন্য তাপমাত্রা হলো 14, মিনিমাম 14, আর প্রজননের জন্য তাপমাত্রা দরকার হয় 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে আসো হচ্ছে রুই মাছের জীবন চক্র। রুই মাছের জীবন চক্র থেকে প্রথম লাইনটা দাগাও। জাইগোট তোমরা তো জানোই যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। তাহলে ক্লিভেজ শুরু হয় কখন? আমাদের পরীক্ষায় এটা আসে 30 থেকে 45 মিনিট পর ক্লিভেজ শুরু হয়। জাইগোট সৃষ্টি 30 থেকে 45 মিনিট পর। আর এদের ক্লিভেজটা কি ধরনের? মেরোব্লাস্টিক ধরনের, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে এখান থেকে প্লাস্টিক ধরন বলতে মেরোব্লাস্টিক। আচ্ছা, মেরোব্লাস্টিক বলতে কি বোঝানো হয় জানো? ডিমে যে কুসুম থাকে না, এই কুসুমটা যদি একটা ভেজিটাল পোল আছে আর একটা হচ্ছে তোমার ইয়া পোল আছে, কি জানি পোল বলে। আচ্ছা, ডিমটা যদি ডিমের ভিতরে যে কুসুমটা আছে, হ্যাঁ, এটা যদি কেন্দ্রের দিকে থাকে তখন এটাকে বলা হচ্ছে মেরোব্লাস্টিক। মেরোব্লাস্টিক, মেরু। এখানে মেরু, মেরু বলতে হচ্ছে মেরু বোঝানো হচ্ছে। হ্যাঁ, মেরু, মেরু বলতে মেরু। তাহলে মেরু মানে কি? মেরুকে ইংলিশে কি বলা হয়? পোল। তাহলে ওই যে তোমাদের যেটা বললাম ভেজিটাল পোল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ডিমটা যদি, ডিমের যে কুসুমটা আছে এই কুসুমটা যদি ভেজিটাল পোলের দিকে থাকে, অর্থাৎ একদম কেন্দ্রের মাঝ বরাবর না থেকে, কুসুমটা একদম কেন্দ্রের মাঝ বরাবর না থেকে ভেজিটাল পোলের দিকে থাকে, অর্থাৎ যে দিক থেকে বাচ্চাটা তৈরি হবে আর কি, ভ্রূণ তৈরি হবে, ওই দিকে অবস্থান করে কুসুমটা, তখন এটাকে বলা হচ্ছে মেরোব্লাস্টিক, অর্থাৎ এক মেরুর দিকে অবস্থান করতেছে, ঠিক আছে। জি স্যার। এরপরে আসে হচ্ছে আহ এরপরে আমাদের আর কিছু পড়তে হবে না। পরে যে লাইন ইয়াটা আছে, পেজটা আছে 107 নাম্বার পেজ, এই 107 নাম্বার পেজ তোমরা একটু রিডিং করো, কারণ এমসিকিউ এর তো কথা বলা যায় না। তাও এরপরে আমাদের এর ভিতরে কোনো আসলে ইম্পর্টেন্ট কথা ওইরকম নাই, তো তোমরা একটু রিডিং করো যাতে পারো। রিডিং এর ভিতরে লাস্টের লাইনটা দাগাও, একদম 107 নাম্বার পেজের লাস্টের লাইনটাতে দেখো লার্ভা দশার সমাপ্তি ঘটে কখন? ওই যে 72 ঘন্টার পর। লার্ভা দশার সমাপ্তি ঘটে 72 ঘন্টার পর। আর দেখো পাইছো? 72 ঘন্টার পর। আচ্ছা, এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে 108 নাম্বার পেজে আসো। আর
808 108 নাম্বার পেজে তোমরা আহ খাদ্য গ্রহণ করতে পারে প্রথম লাইনটা দাগাও, দেখো 108 নাম্বার পেজের প্রথমে আছে কত ঘন্টা পর লার্ভা খাদ্য গ্রহণ করতে পারে। 96 ঘন্টা পর। ঠিক আছে, 96 ঘন্টা পর খাদ্য গ্রহণ করতে পারে। আর বাদ বাকিটুকু রিডিং করো, হ্যাঁ। এরপরে আসে হচ্ছে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, এটা 3 স্টার দাও রিটেনের জন্য। এগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞানের কোশ্চেন, ঠিক আছে। ওই যে আগে যে আমরা লিখে আসতাম পানি দূষণ কেমনে হয়, তার পানি দূষণের কারণ লেখো প্রতিকার লেখো, তো ব্যাপারগুলো এরকম বারবার একই কোশ্চেন আসতো। এবং বানায় সানায় লিখতাম গরু ঝাঁপাইলে, খোলা পায়খানা থাকলে, হেন তেন এইসব লিখতাম না। তাহলে এখানেও সামাজিক বিজ্ঞানের মতো লিখে দিবা। বা সবটুকু রিডিং করবা, রিডিং করার পরে যতটুকু জিস্ট কথা থাকে তার ভিতরে আমি একটু তোমাদের বলে দিচ্ছি যে মানে এইভাবে লিখবা। যেমন ধরো এই যে ইলিশ মাছ যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছিল, তাই না, তখন সরকার কি করলো বলো? ইলিশ মাছের যখন প্রজনন ঋতু আসে তখন কি হয়, মাছ ধরা অফ থাকে। তাহলে এরকম বলে দিবা যে রুই মাছের প্রজনন ঋতু অর্থাৎ জুন জুলাই মাসে রুই মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। তারপরে একটা মেজারমেন্ট বলবা যে 50 সেন্টিমিটার বা হ্যান ত্যান এর নিচে কোনো রুই মাছ ধরা যাবে না। তারপরে হচ্ছে একটা প্রাকৃতিক অভয়াশ্রম করতে হবে। প্রাকৃতিক অভয়াশ্রম বলতে কি বোঝানো হয়? যেমন এই যে কর্ণফুলী পড়লাম না, এই যে ইয়াতে যেটা আছে হালদা নদী, হালদা নদীর কথা পড়লাম, এটা কিন্তু প্রাকৃতিক অভয়াশ্রম। অর্থাৎ এখানে নিয়ম করে দিতে হবে যে এখান থেকে কোনো মাছ কেউ ধরতে পারবে না। ঠিক আছে, তাহলে ওইখানে পাহারাদার রেখে দেওয়া আছে। ওখানে কিন্তু সরকারি ভাবে পাহারাদার রেখে দেওয়া আছে। সিসি ক্যামেরাও লাগানো হয়েছে ইদানিং, হ্যাঁ। ওই দিন নিউজে দেখলাম যে সিসি ক্যামেরা লাগাইছে যাতে কেউ মাছ না ধরতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে বানায় বানায় লিখে দেওয়ার বা যে জনন ঋতুতে রুই মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। তারপরে ডিমওয়ালা রুই মাছ ধরা যাবে না, ছেড়ে দিতে হবে। তারপরে একটা মেজারমেন্ট দিবে, মিনিমাম মেজারমেন্ট এর বইয়ের ভিতরেই লেখা আছে বোধহয় কত নিচে ধরা যাবে না। ঠিক আছে, তারপরে প্রাকৃতিক অভয়াশ্রম ইয়া করতে হবে, বানাইতে হবে যেখানে রুই মাছ সংরক্ষণ করবা, হ্যাঁ। কোনো মাছ ধরতে পারবে না ওখান থেকে। ঠিক আছে, এইগুলা লিখে লিখে দিলে পারেই হয়ে যাবে। তো রিডিং পড়লে পারে আলটিমেটলি দেখবো যে এইগুলাই বারবার বলা আছে। তাহলে দেখো যে পয়েন্টে লেখা আছে মৌসুমী অভয়াশ্রম, তাহলে ওইটাই বললাম যেটা যখন তো কোনো মাছ ধরা যাবে না। আচ্ছা, তারপর বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা, যেটা তোমাদের বলা হয়েছে যে হালদা নদী, ঠিক আছে। এই হালদা নদীকে জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য রাখতে হবে, এখান থেকে কেউ কোনো মাছ ধরতে পারবে না, এখানে শুধু মাছ ছাড়তে পারবে। আচ্ছা, তাহলে তোমাদের এখানে বলা হয়েছিল যে এখানে কিন্তু আমাদের পরীক্ষা আসে এমসিকিউ এর জন্য যে হালদা নদী কোন জেলায় অবস্থান করতেছে, চট্টগ্রাম। আর এটা পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। দেখো বাংলাদেশে রুই মাছের প্রাকৃতিক জনন ক্ষেত্র সমূহ, এর ভিতরে দেখো লেখা আছে যে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। ঠিক আছে, এগুলা লিখবা। আচ্ছা, এটা পড়লেই হবে, শুদ্ধ 1 নম্বর পয়েন্টে লিখলে, আর বাদ বাকি এমনি চলন বিল, হাওর, যমুনা নদী, সিরাজগঞ্জ, হ্যান ত্যান যে যে এলাকায় নদী আছে আর কি, পদ্মা নদী যেমন রাজশাহীতে আছে, চাঁপাইনবাবগঞ্জে আছে, হ্যাঁ, এগুলা লিখে দিবা। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের আহ কোর্সিয়া পড়াটা। এবার দেখো ঢাকা বোর্ড 2019 সালে একটা কোশ্চেন আসছে, কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? আচ্ছা, তোমাদের তো হাইড্রা পড়াইছি, তাই না, বলো তো এটার আনসার কি হবে? কোন কোষের উপস্থিতির, নিডোসাইট কোষ নাকি ইন্টারস্টিশিয়াল কোষ, কোনটা? ইন্টারস্টিশিয়াল কোষ। সাবাস, সবাই পারো, দেখছো যা পড়াইছি তাই কমন। এরপর যশোর বোর্ডের 19 সালের কোশ্চেন দেখো, ঘাস ফড়িং এর রক্তের নাম কি? পড়াইছি না, বলো। ঘাস ফড়িং এর রক্তের নাম কি? বলো বলো বলো। এই বলো না কেন, শুনি না তো। ঘাস ফড়িং এর রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ নাকি হিমোসাইট, বলো। স্যার হিমোসাইট। হিমোসাইট হলো রক্তকণিকার নাম, গর্ধব।
বারবার করে বললাম যে রক্ত হলো হিমোলিম্ফ আর রক্তকণিকা আছে হিমোসাইট, তাই না? তাহলে হিমোসাইট কখন বলছিলাম? ওই যে বললাম যে হিমোসাইট থাকা মানে কি? কোষ। তাহলে এখানে বলেছে রক্ত, তাহলে রক্তের ভিতরে কি করলে শুধু রক্ত কোষ থাকে? ওর ভিতরে তো রক্ত রসও থাকে। এরপরে আসে রুই মাছের প্রধান চলন পাখনা কোনটি? বলো বলো বলো। পুচ্ছ। পাখনা যখন পড়াইছিলাম, পুচ্ছ পাখনা, তাই না? পুচ্ছ পাখনার মাধ্যমে সে চলতে পারে। আচ্ছা ঠিক আছে, বাদ বাকি দেখো, আমরা যা যা পড়াইছি সবই আসছে। ওকে, ও শেষ হয়ে গেল। আর তোমাদের কোচিং খোলার পরে ইনশাল্লাহ যতটুকু পড়ানো হয়েছে বা হবে সবটুকুর পরীক্ষা হবে। ঠিক আছে, তো ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই স্যার, ফাঁকি দেওয়ার। হ্যাঁ বলো। হ্যাচারির মাছ কি? বুঝি না। হ্যাচারির মাছ কি স্যার? হ্যাচারি? হ্যাচারি হলো, হ্যাচারি কোনোদিন দেখো নাই? না স্যার। অর্থাৎ কৃত্রিম ভাবে হ্যাচারি তৈরি করা হয়। হ্যাচারিতে তোমার করা হয়, এই যে যেটা নদীতে হওয়ার কথা ছিল বা পুকুরের পানিতে রুই মাছ বা বিভিন্ন মাছের ডিম ছাড়ার কথা ছিল না, শুক্রাণু ছাড়ার কথা ছিল, এখন এই মাছগুলাকে ধরে আনা হয়। ধরে এনে কৃত্রিম ভাবে ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দিয়ে পুরুষ রুই মাছ থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়, স্ত্রী মাছ থেকে হচ্ছে ডিম্বাণু সংগ্রহ করা হয়। করে এটা আর্টিফিশিয়ালি তোমার ঘটানো হয়, ফার্টিলাইজেশন ঘটানো হয়। ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে হ্যাচারির মাছ। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাচারির পোনা, হ্যাচারির মাছ। স্যার বুঝছি এখন। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো সিলিয়াম কি আর স্যার? পড়ালেখা করো। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন আছে সবিক? সিলিয়াম কি? এই যে অপারকুলাম কোষ, সে বলেছে যে অপারকুলাম কোষ মূলত একটি সিলিয়াম, রূপান্তরিত সিলিয়াম। আচ্ছা আচ্ছা, অপারকুলাম হলো কি? ঢাকনা। নিডোসাইট যে আছে না, আমরা পড়ে আসছি হাইড্রাতে। এই যে হাইড্রাতে যে নিডোসাইট করছি, এই নিডোসাইট কোষের গঠন কিন্তু 3 স্টার দিছিলাম, তোমাদের বলছিলাম পরীক্ষায় আসছে। তাহলে তখন বলছিলাম অপারকুলাম মানে হচ্ছে ঢাকনা। ওই যে আমরা পড়ে আসলাম না, নেমাটোসিস্ট। হাইড্রাতে নেমাটোসিস্ট পাওয়া যায়। এই নেমাটোসিস্ট গুলাকে ঢেকে রাখে যে জিনিসটা, সেটাকে বলা হচ্ছে অপারকুলাম। অর্থাৎ নিডোসাইট কোষের ভিতরের যে জিনিসপত্র। আরো সহজভাবে যদি আমি বলি, ধরো একটা পাতিলের কথা চিন্তা করো সবিক। তাহলে পাতিলের ভিতরে তুমি খাসির মাংস রান্না করছো, তাহলে এই খাসির মাংস গুলাকে ঢেকে রাখার জন্য তোমার আম্মু বা তুমি কি করো? উপরে ঢাকনা দাও না? তো এই ঢাকনাটা হচ্ছে অপারকুলাম। বুঝতে পারছো? স্যার এখানে বলা হচ্ছে অপারকুলাম একটি রূপান্তরিত সিলিয়াম। স্যার সিলিয়াম বলতে কি বোঝায়? সিলম হলো, আচ্ছা, সিলম তোমাদের আগে পড়ানো হয়েছে। সিলম মানে হচ্ছে দেহ গহ্বর। স্যার সিলিয়াম মানে সিলিয়াম। তোমার কথা না খুব একটা ভালো ক্লিয়ার বোঝা যাইতেছে না। সিলম মানে হলো দেহ গহ্বর। স্যার সিলোম না স্যার, সিলিয়াম। ও আচ্ছা আচ্ছা, সিলিয়াম হলো সিলোমের যে পর্দা, এই পর্দাটা রূপান্তরিত হয়ে অপারকুলাম তৈরি করে। ঠিক ও আছে, আচ্ছা, জি স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ফার্স্ট ইয়ার।